ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। আজকের দিনটা কি মনে আছে তো? হ্যাঁ মা, আজ তো আমার জন্মদিন। আজকের দিনটা কি ভোলা যায়? জানেন মা, আজ আমি আমার একটা বন্ধুকে নিমন্ত্রণ করেছি। একটু ভালো করে রান্না করবে? একজনকে বললে কেন? বেশ কয়েকজনকে বলতে পারতে। সাহস পাইনি মা, আপনারা কি ভাববেন না ভাববেন তাই। বৌমা, তুমি এবাড়ির বউ হলেও আমাদের বাড়ির বড় মেয়ের মতো। এই নাও মা, এইটা তোমার জন্মদিনে আমাদের দেওয়া আশীর্বাদ। তোমার শ্বশুর মশাই নিজে পছন্দ করে নিয়ে এসছে। পছন্দ হয়েছে তো মা? খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে মা। আপনারা আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন এবারে বড় বড় মর্যাদা রাখতে পারি। বাবা, তুমি এতগুলো টাকা আবার হঠাৎ খরচা করতে গেলে কেন? বড় বৌমার জন্মদিনে দিয়েছি, সেটা তোর খরচ বলে মনে হচ্ছে? বড় কথা বাবা, বিজয় যদি রাগ হয়, বিজয়কে কিছু দেওয়া উচিত। বাবা, বিজয় তো এখন পড়াশোনা করছি, ওকেও তো কিছু হাত খরচ দেওয়া উচিত। সে জ্ঞানটুকু কি তোর বাবার নেই জয়? বিজয়কেও 10,000 টাকা দিয়েছে। এই নে বিজয়, টাকাটা রেখে দে। দেখিস বাবা, আবার বাজে খরচ করিস না। মা, আমি কিন্তু বৌদির মতন তোমাকে প্রণাম করতে পারবো না, কেননা বাসি মুখ তো। তাছাড়া এখনো বাসি জামা কাপড়ও ছাড়িনি। আচ্ছা বাবা, এই 10,000 টাকা নিয়ে কি করি বলো তো? তোর যা ইচ্ছা খুশি তাই। তবে যাই, বন্ধুদের সাথে মদ খেয়ে টাকাটা উড়িয়ে দিই। মারবো এক চর। ধরতে পারলে তো মারবে। বাবা, এখন আমার পকেট গরম। আরে যাচ্ছিস কোথায়? হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে তারপর যেখানে যাবি যা। কেন কলেজ যাবে না? কলেজ তো কদিন ছুটি। না, আমি যাই, রান্নাটা চাপিয়ে দিই। দাদা, কি? কলেজ যাবো না রে, পার্কে যাবো লাইন মারতে। দেখো বাবা, কিরকম বাদক তৈরি হয়েছে। এই তো লজ্জা করে না রে? দাদা লজ্জা ছিল, রথের মেলায় না বেঁচে দিয়েছি। বাবু, আপনার ঘরে ফোন এসেছে। হ্যাঁ, আমি আসছি। শোনো, তোমার ভাইকে অত আশকারা দিও না। তোমার বাবা মা তোমার ভাইকেই বেশি ভালোবাসে। আর তোমাকে কেমন বোকা বানাচ্ছে দেখলে তোমার বাবা মা। দেখো, আমাকে দিয়েছে কেমন, বেশি হলে 5-6 হাজার টাকা সোনার জিনিস, আর তোমার ভাইকে ক্যাশ 10,000 টাকা দিয়ে দিল। বৌদিমণি, ছোটদাদাবাবুকে না 10,000 টাকা দিয়েছে। আজ না হয় কাল খরচা হয়ে যাবে, কিন্তু আপনাকে তো সোনার নেকলেস দিয়েছে, সেটা তো আজীবন থাকবে। এই শোন, আমাদের ব্যাপারে তোর বেশি নাক গলাতে হবে না, নিজের কাজটা কর। স্বপ্না, নিজের মনটাকে তো ছোট করে দেখো না, মনটাকে বড় করতে শেখো।
এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমার ছোট মন, আজ আমার জন্মদিন, কোথায় তুমি আমার... আচ্ছা বেশ, আজ তোমার জন্মদিন, আমায় তোমাকে কি দিতে হবে বলো? চাই তো অনেক কিছু, দিতে পারছো কই? আপাতত আজকের দিনটা একটু সকাল করে বাড়ি ফিরো। চেষ্টা করবো, কথা দিতে পারছি না। আজ একটা মাল ডেলিভারি দিতে হবে, রাগ করো না শোনা। মালটা ডেলিভারি হয়ে গেলে তোমার জন্মদিন উপলক্ষে একটা বড় করে পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে, তুমি সাবধানে যেও কিন্তু। ঠিক আছে। বৌদিমণি, মা তোমাকে রান্নাঘরে যেতে বলল। এই শোন, মাকে বলে দে এত সেজে গুজে আমি রান্নাঘরে যেতে পারবো না, আর একটা কাজের মেয়ে রাখতে বল। আমার বাবা মা কোনোদিন আমাকে রান্নাঘরে প্রবেশ করায়নি, এরা আমাকে কি মনে করে কি জানি। সংসারে তো মোটা টাকা খরচ করে আমার স্বামী, তারপরে কিভাবে বলে এরা আমাকে রান্নাঘরে যেতে। যেতে হবে না মা, তোর দাদা ঠিক চলে আসবে, হয়তো কাজের চাপে আটকে গেছে। এই তো এতগুলো বাড়িতে কাজকর্ম করে এলি, একটু বিশ্রাম নে না। বাবা, রাত 10টা বাজে, দাদার তো এত দেরি হয় না, 7টার মধ্যে বাড়ি চলে আসে। আর কাজের চাপ থাকলে বলে যেত। তুই এত রাতে কোথায় খুঁজতে যাবি? অটো বাস সব তো বন্ধ হয়ে গেছে। অলোকদাকে নিয়ে দাদার কারখানার দিকেই যাব। অলোক, তুমি চিন্তা করো না, আমি আসছি। অলোক কিন্তু আর যেতে হবে না বোন, আমি চলে এসেছি। দাদা, তোর কি হয়েছে? তোর কপালে কি হয়েছে? কি 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 হয়েছে বাবা? তোর কি হলো? কি রে? ও কি হয়েছে? আরে আমার এমন কিছুই ক্ষতি হয়নি বাবা, আমাদের কারখানার একটা মেশিন বাস্ট করেছে, তারই লোহার টুকরো আমার এই পায়ে আর কপালে এসে লেগেছে। ডাক্তার দেখিয়েছিস তো দাদা? তোর পা ঠিক আছে তো? কি বললো ডাক্তার? আমি ঠিক আছি রূপা, ডাক্তার বলেছে 10-12 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। ওদিকে রাখালদা কেমন আছে কে জানে, মালিক তো সবাইকে নিয়েই হাসপাতালে গেল। রাখালের কি হয়েছে বাবা? মেশিনের একটা বিয়ারিং রাখালদার মাথায় এসে পড়েছে, মনে হয় না রাখালদা আর বাঁচবে। তুই এই কথা কেন বলছিস দাদা? রাখালদার কি খুব লেগেছে? মেশিনের সামনে ছিল রাখালদা, আমি দেখেছি রাখালদার মাথার ঘিলু বেরিয়ে গেছে। গরিবকেই এত দুঃখ কষ্ট কেন দাও ভগবান? দাদা, রাখালদাকে কাল আমি হাসপাতালে দেখতে যাব, তোকে এই কটা দিন বাড়ি থেকে বেরোতে হবে না। পাগলি বোন আমার, আরে আমার তেমন কিছুই হয়নি, আর আমি কাজে না গেলে সংসার চলবে কি করে বল? দাদা, আমি তো আছি, আর তাছাড়া আমি একটা বাড়িতে কাজের জন্য ললিতাদিকে বলেছি, ললিতাদি বলেছে কাজটা হয়ে যাবে। রূপা, আমি তোর হতভাগা দাদা, তোর জন্য আমি কিছুই করতে পারছি না, নিজের এত খারাপ লাগে। আমি তোর দাদা হয়েও... চুপ কর দাদা, আমাদের মতো ভাই বোন আর কারা আছে বল? আমাদের মতো এই সুখের সংসার আর কটা ঘরে দেখা যায়? কত স্বপ্ন ছিল, ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনবি, আর তো বাবা, বছর খানেক পরেই দাদার বিয়ে দিয়ে বাড়িতে বউ আনবো, তুমি আমার কথা ভেবো না তো? আর তুই বুঝি সারা জীবন? আমি সারা জীবন এইভাবেই থাকবো, হাত মুখ ধুয়ে খাবি আয়। দাদা, সাবধানে পা ফেলবি। বাবা, তুমি আস্তে আস্তে এসো। হ্যাঁ।
আমার পাগল মেয়ে, সবার কথাও খেয়াল রাখবে। একেবারে পাকা গিন্নি। তবু দেখো বাবা, ওর কেমন কপাল। কপাল আমার জন্ম থেকেই ভালো। তুমি দেখো তোমার সঙ্গে কিরকম মজা মস্তিতেই আছি। তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমায় নিতে হয়নি। কিন্তু এভাবে তো সারা জীবন চলতে পারে না রতন বাবু, তোমাকেও তো সংসার ধর্ম করতে হবে নাকি? এইভাবে তো সারা জীবন কাটাতে পারবে না। একদিন না একদিন তো তোমার বয়স হবে, তখন কি হবে ভেবে দেখেছো একবার? আমার মতো ছেলে করবে বিয়ে, সংসার ধর্ম? দেখো স্বপ্না, জেনে শুনে আমি আত্মহত্যা করতে পারবো না। আর রইল তোমার বয়সের কথা, তার জন্য তো রয়েছে আমার পকেটে রাখা আনন্দ খুশি। বাকি জীবনটা তোমাদের মতো নারীদেরকে নিয়ে আনন্দ খুশিতে কাটিয়ে দেবো। তুমি মদের বোতলটাকে আনন্দ খুশি বলছো? এর আগে কতবার বলেছি তোমাকে আনতে, আর তুমি আজ নিয়ে এলে? আজ আমার জন্মদিন, ও যদি সকাল করে বাড়ি ফিরে আসে? দেখো, রাস্তা দিয়ে আসার সময় গঙ্গা পড়েনি, চোখে পড়েছিল মদের দোকান। এত বছর জন্মদিন তো গঙ্গা জল খেয়ে কাটিয়েছো, আজ না হয় কালার গঙ্গা দিয়ে করবে। আর যদি জয় এসেও যায়, তাহলে ওকেও না হয় দুপেক খাইয়ে দেবো। মনে হয় না জয় আজকে এত তাড়াতাড়ি বাড়িতে আসবে। আজ কালখানায় মার ডেলিভারি করার আছে, অন্যদিনই তো রাত 10:30 11টায় বাড়ি ফেরে। এই তুমি জানো রতন, আমার জন্মদিনে কেন আমি কাউকে আজ নিমন্ত্রণ করিনি? আন্দাজ করতে পারছি, তবুও তুমি তোমার মুখ থেকে বলো। আর শুধু তুমি আর আমি মজা মস্তি করবো। তবে চলো আর দেরি না করে ভালোবেসে মেরে দিই। ছি বৌদি ছি, একটা পরপুরুষের সাথে আমাদের এই বাড়িতে, তাও দাদার ঘরে। ঠাকুরপো, আমায় ক্ষমা করে দাও তুমি, প্লিজ। তুমি কাউকে বলো না, তা না হলে যে লজ্জায় আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠাকুরপো প্লিজ। ব্যাস বৌদি ব্যাস, লজ্জা লজ্জা শরম তোমার আছে? এই কথাটা যদি দাদা বাবা মা সবাই জানতে পারে, তোমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? আর রতনদা, তুমি একবার ভাবে না, যে বাড়িতে তুমি বন্ধু হয়ে ঢুকেছো সেই বাড়িতেই তুমি শত্রুতা করছো। এই বাড়ির মান সম্মানের কথা ভেবে আমি তোমায় ছেড়ে দিলাম। এই বাড়িতে আর দ্বিতীয়বার ঢোকার সাহস দেখাবে না, তাহলে আমি তোমায় ছেড়ে দেব না। আউট। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি কথা কাউকে বলো না। তুমি আমাকে কথা দাও, কাউকে বলবে না এই কথা। আজকের পর আমি আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আমি তোমাকে কথা দিচ্ছি। বৌদি, বাড়িতে আগুন লাগলে সেটাকে তো চাপা দেওয়া যায় না। পাড়ার লোকে জেনেই যায়। দাঁড়াও রতন, আমি তোমাকে কতবার বারণ করেছি এ বাড়িতে আসবে না? তোমার লজ্জা করে না? চোরের মতো আসা যাওয়া করো। আমার ছেলেরা জানতে পারলে তোমার কপালে দুঃখ আছে। বৌমার সঙ্গে বিয়ের আগে তোমার কি সম্পর্ক ছিল সেটা জানি না, আর জানতেও চাই না। এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে মদ খেয়ে আসা যাওয়া করে
আমাদের বাড়ির সম্মানটা ধুলোয় মিশিয়েও দিও না। কথাগুলো আমি বৌমাকে বলতে পারতাম, কিন্তু বললে অশান্তি হবে, তাই তোমাকে বললাম। বড় বৌমার যদি বন্ধু হয়ে থাকো তাহলে আমার কথাগুলো মনে রেখো। মনে থাকবে ঠাকুরপো, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ঠিক আছে বৌদি, দাদা বাড়ি ফেরার আগেই তুমি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, মদের গন্ধ যেন দাদা নাকে না যায়। আর আজকে আমাদের সঙ্গে তোমার একসঙ্গে খাওয়ার কোনো দরকার নেই। আমি মাকে বলে দেব বৌদির শরীরটা খারাপ আছে। ভালো হবে বলে মনে হয় না। ডাক্তারবাবু বলেছে 72 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। জানো বাবা, আমার কারখানায় সব থেকে বেশি বিশ্বাসী এবং ভালো লোক হলো রাখালা কার্তিক। কার্তিকে হালকা চোট লেগেছে। বিজয়, কালকে সকালবেলা 6টার সময় একটু হাসপাতালে চলে যাবি। ওখানে আমাদের বাড়ির কাউকে থাকার দরকার। জয়, তুই কাল কারখানায় যাবার আগে একবার রাখালদের বাড়িতে হয়ে যাস, কিছু টাকা দিয়ে আসিস, আর বলিস ভগবান না করে যদি কিছু হয় তোমাদের পাশে আমরা থাকবো। মা, রাখালের বউ, বাবা, মা হাসপাতালেই আছে। জানো মা, রাখালের বাবা বলল তুমি বাড়ি থেকে রেস্ট নাও, আমরা তো আছি। জানো বাবা, রাখালের মা বলল আমাদের বিপদ হলে তোমার কি দোষ বাবা? ভগবানের উপর তো কারোর হাত নেই। ওদের কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। জানো বাবা, গরিব বলেই ভালো মন্দ বোঝে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণ আমাদের যে কি হতো। দাদা, তুই হাত মুখ ধুয়ে শুয়ে পড়। বৌদির শরীরটাও খারাপ, আর বৌদিকে সব কথা বলার দরকার নেই। দরকার আছে, হ্যাঁ দরকার আছে কাজের লোকের, কিন্তু মা তুমি যে আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করবে তা তোমার স্বামী সব জানে তো? কি নাম তোমার মা? আমার নাম রূপা। আমি তো স্বামীর সাথে থাকি না, আমি তো বাপের বাড়িতে থাকি, বাবা আর দাদার সাথে। আমার স্বামী তো পার মাতাল, একদম কাজরাজ করে না, জম করে। আমি তো পরের বাড়ি কাজ করে করে খাই। খুব ভালো মা, সংসারের সব কাজ টাজ জানে। দেখছেন না মা, এত অত্যাচারের পরেও হাতে শাখা পলা, মাথায় সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা করছে। এমন লক্ষ্মীমন্ত মেয়ে আর পাবেন? তোমার দাদা তোমার স্বামীর সঙ্গে ডিভোর্স দিয়ে তোমার আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছে না কেন? তোমার তো এখনো বয়স আছে। প্রথম বিয়েতেই আমার কপালে সুখ নেই, আবার বিয়ে করলে যে সুখ ফিরে পাবো তার কি গ্যারান্টি আছে? বাবু, আমরা গরিব, আমাদের দুবার বিয়ে করাটা মানায় না। তাছাড়া ডিভোর্স গরিবদের জন্য নয়। বাহ, হাসি মুখে তো বেশ দুঃখ বলতে পারো। তা মা, সারাটা জীবন কি একা একা কাটাতে পারবে? একা কোথায়, বাড়িতে বাবা আছে, দাদা আছে, আর আপনাদের বাড়িতে কাজটা পেয়ে গেলে আপনারাও আছেন। আপনাদের সবাইকে নিয়ে সময়টা কেটে যাবে। কত অবধি পড়াশোনা করেছো? 3 ক্লাস পড়েছি বাবু। বাবা বলতো বেশি পড়াশোনা করার দরকার নেই, সেই তো শ্বশুর ঘরে গিয়ে খুন্তি নাড়বি। তখন তো বাবা জানতো না যে আমার কপালে শ্বশুর বাড়ির খুন্তি নাড়াই নেই। অবশ্য বাবা মাঝে মাঝে আফসোস করে, কি করব বলুন তো, ভাগ্যে যা নেই তা তো হওয়ানো যাবে না। শোনো মা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ললিতার মতো এবারে কাজকর্ম সব দেখে শুনে করবে। ললিতা, ওকে নিয়ে যা। ঠিক আছে মা। শোন রূপা, তাহলে আজ থেকেই কাজে লেগে যা। চল। শোনো মমতা, মেয়েটা কিন্তু খুব চালাক, তবে একটু নজরে নজরে রেখো। এখন কাজের লোককে বেশি বিশ্বাস করা ঠিক নয়, কখন কি ঘটে কে বলতে পারে।
সতর্ক থাকাই ভালো। ললিতা নিয়ে এসেছে, খারাপ হবে না। ললিতা আজ আমাদের বাড়ি 15 বছর কাজ করছে। কোনোদিন শুনেছো ওর হাত থেকে একটা কাপ প্লেটও ভেঙেছে? ভাঙতে আমাকে হবেই সংসারটা, আজ না হোক কাল সত্যিটা বলে দেবেই। তখন এই সংসারে আমার আর জায়গা হবে না। কাউকে বিশ্বাস নেই, কাউকে বলে দেওয়ার আগেই আমাকে কিছু একটা অঘটন ঘটাতেই হবে। কিন্তু কি করে কিছুই তো ভেবে পাচ্ছি না। সকালবেলা আমার সাথে ঝগড়া করার জন্য তোমাকে ভাবতে হবে না। আমি বলছি কি হয়েছে। ওরা বললো আর তুমি দেখো, আমাদের কারখানাটা ওদের কষ্টের পরিশ্রমে দাঁড়িয়ে আছে। শ্রমিকদের কথা মালিকদেরই ভাবতে হয়। ঘটনাটা তোমাকে এসে বলতাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমার শরীর খারাপ ছিল, তাই তোমাকে ডিস্টার্ব করিনি। বালিশটা তুলে দেখো, তোমার জন্য গিফট আছে। কালকে সময় মতো আসতে পারিনি, একটা বিপদ ঘটে গেছে। রাগ করো না সোনা, গিফটটা তোমার পছন্দ হবে। আমার জন্মদিনটাই বড় কথা নয় গো, শ্রমিকেরাও তো মানুষ। ওদের কি হলো না হলো সেটা নিয়ে আসলে আমার খুব ভাবনা হচ্ছিল। তাই প্রেশারটা বেড়ে গিয়ে না খুব মাথা ঘুরছিল, তাই জন্যই তো শুয়ে পড়েছিলাম। তুমি যদি একবার আমাকে ফোন করে দিতে তাহলে একটু চিন্তা কম হতো। তোমার কথা আমি ভাববো না কে ভাববে বলো? ও মা, তুমি আমার জন্য এত সুন্দর কানের দুল এনেছো। এই জানো তো, এই কানের দুল না অনেক দিন ধরে আমার পড়ার স্বপ্ন ছিল। তুমি আমার সেই স্বপ্ন পূরণ করেছো। কি খাবে বলো না গো? চা। কে তুমি? অভদ্র মেয়ে কোথাকার। স্বামী স্ত্রীর ঘরে ঢুকলে নক করতে হয় দরজা, তুমি জানো না? ওর ওপর রাগ করছো কেন স্বপ্না? ওরা কি শিক্ষিত? ওরা সেই বড় লোকদের স্ট্যান্ডার্ডটা বোঝে? দরজাটা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। কি করে বুঝবো আপনারা ওই করছেন? আপনাদেরকে চা দিতে আসা আমার ঠিক হয়নি। আসলে নতুন কাজের মেয়ে তো, তাই ঠিক জানা নেই। ললিতা কোথায়? ওই তো প্রত্যেকদিন সকালে চা দেয়। আজ যেই দেখেছে নতুন কাজের মেয়ে এসছে অমনি ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে। ছাড়া তো স্বপ্না। কি নাম তোমার? রূপা। শোনো রূপা, কারো ঘরে হুটহাট করে ঢুকে যাবে না, দরজা নক করে ঢুকতে হয়। ঠিক আছে বড়বাবু। এই শোন, আমি না ডাকলে আমার ঘরে যখন তখন ঢুকবি না। আমার ঘরে যেখানে সেখানে যখন তখন দামি দামি জিনিসপত্র ছড়ানো থাকে। ললিতা এতদিনের পুরনো কাজের মেয়ে, তাই আমি ওকে বিশ্বাস করি না। কাউকে বিশ্বাস করতে গেলে একটা ভালো মন থাকা চাই বৌদি, যেটা তোমার মধ্যে নেই। এই সকালবেলা তুমি ওই কাজের মেয়ের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতে এসছো ঠাকুরপো? না, আমি কালকের ঘটনাটার বিষয়ে বলতে এসেছি। কি কি বলবে তুমি? দাদা, আজ কি ওখানে কোনো টাকা পয়সা লাগবে? ভাই, তুই কিছু টাকা নিয়ে যা, যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। ঠিক আছে দাদা, আমি তাহলে ওই 10,000 টাকায় নিয়ে যাচ্ছি। শোনো ঠাকুরপো, সকালবেলায় খালি পেটে যেও না, দু ভাইয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যেও। এত সকালবেলা চা ছাড়া কি খাবো স্বপ্না? মা তো এখনো রান্নাই চাপায়নি। এত সকালে তো তোমরা বাড়ি থেকে বের হও না, তাই মা রান্না চাপাইনি। আর একটা কাজের মেয়ে রাখা হয়েছে কি করতে? মা কষ্ট করবে বলে। এই শোন রূপা, তাড়াতাড়ি একটু লুচি আর আলুর তরকারি করে নিয়ে, এরা দুজন খেয়েই বেরোবে। তাড়াতাড়ি হাত চালাস কিন্তু। ঠিক আছে। যা এখান থেকে। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কথা গিলছে। শোনো ঠাকুরপো, সব কাজের মেয়েদের সামনে না এত টাকা পয়সার গল্প করো না, দিনকাল কিন্তু একদম ভালো নয়। ঠিক বলেছে বৌদি, দিনকাল যে কেমন সেটা তোমার থেকে আর ভালো কে জানবে বলো। দাদা আসছি রে। শোনো স্বপ্না, আমার পাওনা আমি কিন্তু এখনো পাইনি। রাতে এসে সুদাসন নিয়ে নেবো, ঘুমিয়ে পড়লে চলবে না। লজ্জা করে না? লজ্জার কি আছে?
এই বয়সটাই তো প্রেম করার বয়স। তাছাড়া ললিতার মুখে আমি শুনেছি তোমার স্বামীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। দেখুন, আমি আপনাদের বাড়িতে কাজ করতে এসেছি, আপনার সঙ্গে প্রেম করতে নয়। এই ধরনের কথা বলে দয়া করে আমার কাজটা কেড়ে নেবেন না। আপনি হলেন ভদ্রলোকের ছেলে, ভদ্র ব্যবহার করবেন এইটুকু আশা করি। কাউকে ভালো লাগা, ভালোবাসাটা কি অন্যায়? কাউকে ভালো লাগা, ভালোবাসাটা কখনোই অন্যায় নয়। তা বলে বাড়ির ঝিকে ভালোবাসবেন? আপনি ভাবলেন কি করে আপনার বাড়ির লোক তা মেনে নেবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও রূপা। আমার বাড়ির লোককে বোঝানোর দায়িত্ব আমার। ছোট বাবু, আমাকে মিথ্যে স্বপ্ন আপনি দেখাবেন না। সুখের স্বপ্ন আমি দেখি না। ভুলে যাবেন না, এখনো আমার স্বামী বেঁচে আছে। দ্বিতীয়বার যদি এই ধরনের কথা বলেন, আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিয়ে আমি চলে যাব। কি এমন কথা বললে ঠাকুরপো? কাজ ছেড়ে দেবে বললো? সেটা তোমার না জানলেও চলবে বৌদি। এখন তুমি আমার ঘর থেকে যাও তো। তুমি আমাকে যতই অপমান করো ঠাকুরপো, আমি তোমার বৌদি। তোমার ভালো মন্দ আমি ছাড়া কে বুঝবে বলো তো? মানে? দেখো ঠাকুরপো, প্রেমের রস সবার মধ্যেই আছে। কেউ সেটা আনন্দ উপভোগ করে, আবার কেউ সেটা দুঃখে নিংড়ে ফেলে দেয়। আর আমি তোমার বৌদি হয়ে কখনোই চাইবো না যে তোমার প্রেমের রস দুঃখে পরিণত হোক। তুমি যদি বলো আমি রূপার সঙ্গে কথা বলতে পারি। না বৌদি, তোমাকে সেই উপকার করতে হবে না। আমার নিজেরই খারাপ লাগছে রূপাকে এসব কথা বলে। তুমি এখন বিরক্ত করো না তো, যাও তো। সে না হয় চলেই যাচ্ছি ঠাকুরপো, আবার রূপার কথা ভেবে ভেতরে ভেতরে পুড়ে যেও না যেন। মনে রেখো, রূপার কিন্তু বিয়ে হয়ে গেছে। হয়নি ছোটবাবু, রূপার বিয়ে হয়নি। আপনি আপনার বাবা মায়ের সঙ্গে কথা বলুন, ওনারা যদি রাজি হন তাহলে আমি রূপাকে বোঝাবো। না, রূপাকে কিছু বলার দরকার নেই, আর আমার বাবা মাকেও কিছু বলার দরকার নেই। তাছাড়া যা ঘটলো তা এখানেই শেষ হওয়া ভালো। দেখুন ছোটবাবু, ভালোবাসা কখনো ভোলা যায় না। সবার স্বপ্ন তো পূরণ হয় না। তাছাড়া রূপার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আমার প্রতি রূপার কোনো ভালোবাসা নেই। ও হয়তো অন্য একজনকে ভালোবাসে। ললিতাদি, আমার হয়ে তুমি একটা কাজ করে দেবে? বলুন ছোটবাবু, আমাকে কি করতে হবে? তুমি আমার হয়ে রূপাকে একটু বলবে ও যেন কিছু মনে না করে, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। মা, আমার খুব খিদা পেয়েছে, কি খাবো? আমার ওই ঘরে টেবিলের উপরে একটা কেক রাখা আছে, ললিতাদি ওকে কেকটা খাইয়ে দাও। ঠিক আছে ছোটবাবু, আমি রূপাকে বলে দেবো। আশা করি ও আপনার কথায় কিছু মনে করেনি। মনে করেনি ভাবলে তো হবে না। আজ না হোক কাল তো সত্যিটা ওরা জানতে পারবে। কাল কি হবে তা আগে থাকতে কি জানা যায়? কালকের কথা কালকে ভাবা যাবে। দেখ মা, তোর মুখেই শুনেছি ওরা খুব ভালো মানুষ। তুই ওদের সত্যিটা বলে দিয়ে কাজে লাগতে পারতিস। সত্যি কথা বলতে কি, তোর এই সংসেজে থাকাটা আমার মোটেই ভালো লাগে না। নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। বাবা হয়ে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, তা নয় আমাকে মেয়ের উপায়ে খেতে হচ্ছে। পাড়ার লোকে ভাবে যে মেয়ের উপায়ে খাবে বলে বাবা এই নাটকটা করছে। বাবা ঠিকই বলছে রূপা, পাড়ার লোকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। আমি বুঝি আমাদের এই সংসারে
দুটো টাকার জন্য তোকেও পরের বাড়িতে কাজ করতে হয়। এই সমাজের দূষিত মানুষদের হাত থেকে বাঁচার জন্য তুই হাতে শাখা কপালে সিঁদুর পড়েছিস, সেটা আমি তুই জানলেও পাড়ার লোক জানবে না। দাদা, পাড়ার লোকে কি জানবে না জানবে সেটা ভাবার সময় নয় এখন। পাড়ার লোকে এসে আমাদের হাঁড়িতে চাল ডাল দিয়ে যাবে না। আমি বিপদে পড়লে পাড়ার লোক রক্ষা করতে আসবে সেই গ্যারান্টি দিতে পারবে? আমাদের কথা আমাদেরকেই ভাবতে হবে। তাছাড়া আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে বাবাকে কে দেখবে? পাড়ার লোকের কথা আমি ছেড়েই দিলাম, তোরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? দেখ মা, আমরা গরিব, তোকে হয়তো বড় ঘরে বিয়ে দিতে পারবো না। তুই যদি বলিস তাহলে আমাদের মতো গরিব ঘরেই ভালো বাড়িতে তোর বিয়ে দেব। এইভাবে শাঁখা সিঁদুর পরে থাকলে তোকে গরিব ঘরেও বিয়ে দিতে পারবো না মা। দেখো বাবা, আগে দাদার বিয়ে দিয়ে বৌদি নিয়ে আসবো, সে তোমাকে দেখাশোনা করবে, সংসারের সব কাজকর্ম করবে। তারপরে তুমি যদি আমার বিয়ে দিতে না পারো, আমি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যাব। না রে বোন, তোকে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যেতে হবে না। সত্যিই যদি তুই কাউকে ভালোবেসে থাকিস আমাদেরকে বলবি, তোর পথে কাঁটা হব না। তোর দাদা ঠিকই বলেছে। তুই হয়তো ভাবছিস আমরা গরিব বলে ভালোবাসাটাকে মেনে নেব, তা নয় রে মা। আমাদের মতো গরিবদের সম্পত্তি বলতে শুধু ভালোবাসা। তোর মায়ের সব গয়নাগুলো এত অভাবের মধ্যেও আমি রেখে দিয়েছি। তোর দাদা বলেছে তোর মায়ের গয়নাগুলো দিয়েই আমি তোর বিয়ে দেব। শুধু তাই নয় রে বোন, আমি একটু একটু করে পয়সা জমিয়ে রেখেছি তোর বিয়ের জন্য। ওরে না, তুই আমার বিয়ের জন্য এত দূরে গিয়ে গেছিস দাদা? তাহলে তো আর দেরি করা যাবে না বাবা, আমাকে তো কাল থেকে শুরু করে দিতে হবে ঘটকালি করা। এই বাড়ির একটা বউ আর জামাইয়ের জন্য। কার্তিক কাকু রূপা পিসির বিয়ে হয়? হ্যাঁ, তোদের নিমন্ত্রণ করব আমার বিয়েতে খাওয়ার জন্য। তুই আর তোর মা এখন থেকেই ডুমুর বাঁধা মুখে দিয়ে বসে থাকবি। বসে খাবো বলেই তো তোমার কাছ থেকে 50 লাখ টাকা চাইছি। এই ছবিগুলো দেখার পর তুমি যদি আমাকে 50 লাখ টাকা না দাও, তাহলে এই ছবিগুলো তোমার স্বামী জয় ও তোমার শ্বশুর প্রতাপবাবুকে সব আমি দেখিয়ে দেবো। তুমি এটা করতে পারো না রতন। আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীরটা দিয়েছি, আর তুমি আমাকে না জানিয়ে আমার ছবিগুলো তুলে ব্ল্যাকমেল করছো। ইডিয়েট। এই এখনো তো কিছুই করিনি, তবে এবার করব। তোমরা নিজেদেরকে কি ভাবো বলো তো? তোমার শাশুড়ি আমাকে বলছে কখনো চোর, তোমার দেওর বলছে আমাকে অভদ্র, তুমি আজ বলছো ইডিয়েট। আমি বলছি তোমরা সবাই ঠিকই বলছো, আমি চোর, অভদ্র, ইডিয়েট। আমার দাবি 50 লাখ টাকা আমাকে দিয়ে দাও, আমি তোমাদের মতো ভদ্র হয়ে যাব। আর তা না হলে তোমাদের সংসার আমি ভেঙে দেব। এবার তুমি ভাবো তুমি কি করবে? আমার কাছে অত টাকা নেই রতন, তাছাড়া আমি অত টাকা কোথায় পাবো? টাকা নেই, কিন্তু গয়না তো আছে। আমার কাছে 50 লাখ টাকার গয়না নেই। তোমার শ্বশুরের কাছে তো টাকা আছে। তোমার গয়না আর শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার দাবিটা মিটিয়ে দাও, তাতে তুমিও সুখী আর আমিও খুশি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দাবিটা মিটিয়ে দাও, তারপর আমি আর তোমার ছায়াও মারাতে আসবো না। শুধু ছায়া মারাতে কেন, তোকে এই বাড়ির ধারে কাছেও আমি আসতে দেব না। কেন ভাই? ট্যাক্সের বিলটা নিয়ে এসেছি, সেটা কি তুমি দেবে? না রতন, এগুলো তুমি ওকে দেখাবে না। শুধু ছবিগুলো নয়, নেগেটিভ সমেত আমার হাতে তুলে দেবে। আমি তোমাকে আজ রাত্রি 12টার সময় 50 লাখ টাকা দিয়ে দেব, শ্যামবাজার 4 মাথার মোড়ে।
আর এর পরেও যদি কোনো নাটক করার চেষ্টা করো না, তাহলে তোমার সিন এখানেই শেষ করে দেব। দেখ ভাই বিজয়, আমি কথা দিচ্ছি, টাকাগুলো আমার হাতে এলে নেগেটিভ সহকারে আমি এই ছবিগুলো তোর হাতে তুলে দেব। আর তোর বৌদির সঙ্গে আমার যে মধুর সম্পর্ক আছে সেটা আমি ওখানেই প্যাক আপ করে দেব। আসি তাহলে, রাত 12টায় তোর সঙ্গে আমার দেখা হচ্ছে। ঠাকুরপো, আমাকে তুমি বাঁচাও ঠাকুরপো। এই লোকটা আমাকে যেইভাবে কোনোদিন ব্ল্যাকমেল করবে ভাবতে পারিনি। আসলে আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না বলেই ও এতগুলো টাকা দাবি করছে। আমার কাছে যে এতগুলো টাকা নেই ঠাকুরপো। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কিন্তু এতগুলো টাকা ঠাকুরপো, আমার কাছে 20 লাখ টাকার মতো গয়না আছে, ওগুলো তুমি। না বৌদি, ওগুলো নেওয়া যাবে না, তাতে তোমাকে সবাই সন্দেহ করবে। আর বাবা আজ 40 লাখ টাকা একটা পার্টিকে পেমেন্ট করে বলে ব্যাংক থেকে তুলেছে, কিন্তু এখনো 10 লাখ টাকা। কিন্তু বাবার কাছ থেকে ওই টাকা নিলে তো বাবা জানতে চাইবে, কি বলবে তুমি তখন বাবাকে? এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে যায়, এইরকম কথা নিশ্চয়ই বলবে না। কিন্তু রূপা, বাবার ওই টাকাটা আমি কিছু না বলে যেমন করে হোক আমি নিয়ে নেব, কিন্তু এখনো 10 লাখ টাকা আমার চাই। শুনুন বিজয়বাবু, আমার মায়ের কিছু গহনা আছে, ওগুলো 10 লাখ টাকার বেশি হবে। ওগুলো দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সমস্যার জন্য আপনার মায়ের গয়না আমরা নেব কেন, আর আপনি বা দেবেন কেন? আমি আপনাকে একেবারে দিয়ে দিচ্ছি না বিজয়বাবু, পরে আপনি আমাকে সুদে আসলে ফেরত দিয়ে দেবেন। তুমি কোনো চিন্তা করো না ঠাকুরপো, রূপার দেনাটা আমি আমার গয়না দিয়ে মিটিয়ে দেব। আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। বেশ, তাই হবে। হবে বললেই তো হবে না, 10 লাখ টাকার গয়না, কোনো লেখাপড়া নেই, সাক্ষী নেই, বিজয়ের হাতে তুলে দিল। পরে অস্বীকার করলে কিছু করতে পারবো আমরা? বিজয়কে আমি চিনি, ও কখনোই ঠকাবে না। তাছাড়া প্রতাপবাবু, জয়, এরা খুব ভালো মানুষ। আমার মনে হয় কাকাবাবু, আপনার একবার ওই বাড়িতে যাওয়া উচিত। আমি কি বলবো প্রতাপবাবুকে গিয়ে? আমার মেয়ে যে গয়নাগুলো দিয়েছে, গিয়ে বলবো সেগুলো আমাকে ফেরত দাও? ললিতা দি ঠিকই বলেছে বাবা, তুমি ওই প্রতাপবাবুকে গিয়ে বলবে আমার মেয়ে না জেনে বুঝে আপনার ছেলে বিজয়কে 10 লাখ টাকার গহনা দিয়েছে, এখন আমাদের ওগুলো ফেরত চাই। না কাকাবাবু, আপনি ভুলে ওইসব কথা প্রতাপবাবুকে বলবেন না। ওই গয়নার কথা বিজয় ছাড়া আর কেউ জানে না। তাহলে আমাকে ওই বাড়িতে যেতে বলছো কেন? রূপার সাথে বিজয়ের বিয়ের কথা বলতেই আপনি ও বাড়িতে যাবেন। ললিতা দি এমনভাবে কথাটাকে বললে যেন জয়নগরের মোয়া, বললেই বাবাকে দিয়ে দেবে। দেবে, কাকাবাবু গিয়ে বললেই রূপার সঙ্গে বিজয়ের বিয়ে দেবে। আরে এটাই তো সবচেয়ে বড় মোকা কাকাবাবু। এই সুযোগটা কাজে লাগাতে পারলে আমাদের রূপা জীবনটা একবারে বদলে যাবে। বদলে যাবে মা, আমাদের এই রাজকীয় দৈনন্দিন জীবন একদম বিক্রির মতো অবস্থা হবে। আর শোনো, তোমাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে আমি আর এক দণ্ডও থাকতে চাই না। বৌমা, এসব কি বলছো তুমি? সামান্য ব্যাপার, তার জন্য তুমি সংসার ভাঙবে? বাবা, বিজয় যদি 40 লাখ টাকা হিসাব দিতে না পারে, তাহলে আমি সংসার ভাঙতে চাই। এভাবে একসাথে তো থাকা যায় না। আমি তো তখন থেকে জিজ্ঞেস করছি মমতা, ও এতগুলো টাকা কি করেছে, ওকে সেটা বলতে বলো। দেখ বাবা, অতগুলো টাকা কি করলি সেটা বলে দে না। বাবা, আমাদের যা সম্পত্তি আছে তার অর্ধেক নিশ্চয়ই আমিও পাবো।
তুমি তা থেকে 40 লাখ টাকা কেটে নিও। তোকে ওর 1 টাকা না করিয়ে দেবো না, যতক্ষণ না বলছিস ওই টাকা তুই কি করেছিস। কি করে বলবে বাবা? দেখুন গিয়ে কোনো জুয়ার বোর্ডে, নাহলে কোনো মেয়ে মানুষকে নিয়ে ফুর্তি করেছে। বৌদি তুমি চোখ রাঙাবে না ঠাকুরপো। তোমার ওই চোখ রাঙাইতে না তোমার বাবা মা ভয় পেতে পারে, আমি নই। আর আপনাদের, শুধুমাত্র আপনাদের আশকারাতেই না ও এই সমস্ত ঘটাচ্ছে। কি ঘটিয়েছে বিজয়? আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন? শুনুন বাবা, রূপাই বাড়িতে কাজে লাগার পর থেকে দিনের পর দিন আপনার এই ছোট ছেলে রূপার সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। এই বাড়ির কাজের মেয়ে, পরের বউ, আর তাকে নিয়ে কি না মজা মস্তি করছে আপনার এই ছোট ছেলে। আর এই কলঙ্কের কালি আপনাদের গায়ে লাগার পরেও আপনারা সহ্য করতে পারেন, কিন্তু আমি সহ্য করব না। আমার কাছে আমার সম্মানটাই সবচেয়ে বড়। এই না হলে আপনি বাড়ির বড় বউ? আপনি যে কলঙ্কের কালি আমার মুখে লাগাতে চাইছেন, সেই কলঙ্কের কালি অনেক আগে আপনি নিজের মুখে মেখে বসে আছেন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের বাড়ি কাজের মেয়ে হয়ে আমার বউকে অপমান করার সাহস কে দিয়েছে? ছোট লোক, ছোট লোকের মেয়ে। বাবা, যেদিন থেকে এই চাকরানি আমাদের ঘরে ঢুকেছে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এবার বুঝতে পারছি তোমার স্বামী তোমার সঙ্গে কেন ঘর করেনি। পরের সুখের সংসার না ভেঙে তুমি তো রাস্তায় দাঁড়াতে পারো। তোমার তো খুঁড়ির দাঁড়ানো হবে না। বাবা, কাকে কি বলছো তুমি? এই বাড়ির মান সম্মানের কথা একটা পরের মেয়ে হয়ে যতটা ভেবেছে, তোমার বড় বৌমা এই বাড়ির বড় বউ হয়ে তা ভাবেনি। বিজয়, আমাদের বাড়ির মান সম্মানের কথা ভেবে পরের মেয়ে রূপা কি করেছে? টাকার জন্য সেই তো তোর বাবা দাদাকে যা নয় তাই বলে অপমান করে গেল। তাহলে শোনো, আমাদেরকে বাঁচাতে রূপা কি করেছে। শুনুন বিজয়বাবু, আমার মায়ের গহনা আছে কিছু, ওগুলো 10 লাখ টাকার বেশি হবে। ওগুলো দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। না বিজয়বাবু, আমি কিছুই করিনি, বরং এ বাড়িতে কাজ করতে এসে আপনাকে বিপদের মধ্যে ফেলেছি। আমার জন্যই আপনাকে আজ কলঙ্কের কালি মাখতে হলো। আমি এ বাড়ির কাজ ছেড়ে দেব, তাহলে তো আপনাদের মান সম্মান ডুবে যাবে না, আর সংসারও ভেঙে যাবে না। আমি আসছি, আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও রূপা, সত্যিটা সবার জানা দরকার। না হলে আমাদের পাপ ক্ষয় হবে না। তুমি কি মনে করেছো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমাদের ভাঙা সংসারটা জোড়া লেগে যাবে? কখনো লাগবে না। শোন দাদা, তোর বউ রাতের পর রাত এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর সেই ধুলো চাপা দিতে বাবার 40 লাখ টাকা আর রূপার 10 লাখ টাকার গয়না রতনের হাতে তুলে দিয়েছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। নিজের অন্যায় চাপা দিতে তুমি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। রতন আমার ভালো বন্ধু, আর আমাদের এই পবিত্র সম্পর্ককে তুমি কালি ছেটাচ্ছ। ছোট লোক। বৌমা, এখনো এই বাড়িতে ওর বাবা মা বেঁচে আছে। রতনের সঙ্গে তোমার কি পবিত্র সম্পর্ক আমি জানি। দিনের পর দিন তোমাদের এই পবিত্র সম্পর্ককে আমি মেনে নিয়েছি শুধুমাত্র এই সংসারটাকে বাঁচানোর জন্য। কি বললেন? কি বললেন আপনি? আমিও অপরাধী? কি কি প্রমাণ আছে আপনাদের? রতন আমাদের বাড়িতে আসে, আর সেটাই তো অপরাধ? শোনো, আমার বন্ধু বান্ধবীরা যদি এই বাড়িতে এলে আমার অপরাধ হয়, তাহলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর এক মুহূর্ত সম্ভব না। আমি এই সংসার ভেঙে আলাদা হতে চাই। আর তুমিও যদি আমার সাথে একমত হয়ে থাকো,
তোমার বাবা মাকেও তাহলে এ কথাটাই বলো। তুমি যে আর এই সংসারে থাকতে চাও না বড় বৌমা, সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। তোমাকে এই সংসার ভাঙতে হবে না বৌমা, আমি নিজেই আমার এই সংসার ভেঙে দেবো। আমার ছোট ছেলেকে আমি নিজেই আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাহলে তো তোমাকে আর এই সংসার ছেড়ে চলে যেতে হবে না। এই বাড়ি থেকে চলে যেতে আমার কোনো অসুবিধা নেই মা। আমি এই বাড়ি থেকে হাসি মুখে বিদায় নেব। কেন জানো? কারণ আমার পাশে রূপা আছে। না, আমি আপনার পাশে নেই ছোট বাবু। তবে আপনাদের এই ভাঙা সংসার জোড়া লাগাতে এখনো আমি এ বাড়িতেই আছি। দেখুন জয়বাবু, এই ছবিগুলো দেখার পর আপনিই ঠিক করুন এই বাড়ি থেকে কে বেরিয়ে যাবে। কি হলো দাদা, চুপ করে গেলি কেন? বল, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব নাকি তুই তোর বউ কাল নাগিনীকে এই বাড়ি থেকে বের করে দিবি? আমায় ক্ষমা করে দে ভাই, আমি না বুঝে তোকে আর রূপাকে অনেক অপমান করেছি ভাই। বাবা না চাইলো আমি ওই বাড়ি থেকে ওকে নিয়ে চলে যাব। বাবা মা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বিজয়ের মনের আশা পূরণ করতে রূপাকে এবারে বউ করে না। রূপাই পারবে এবারে বউয়ের মর্যাদা রাখতে। কি বলছিস জয়? তুই এই বাড়ি থেকে চলে যাবি কেন? আর রূপাকে এই বাড়ি বউ করবো কি করে? ও তো পরের বাড়ির বউ। না বউঠান, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। না না, ও কারোর ঘরের বউ নয়। ও নিজেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে এই শাখা সিঁদুরটা পরে আছে। আমি আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি। আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি যে কারুর সুখের সংসারও ভাঙবে। আমরা গরিব, 10 লাখ টাকার গয়না আমাদের কাছে কম নয়। গহনাটা আমি অনেক কষ্ট করে রেখেছিলাম আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, আমার একটা কথাতেই ওই 10 লাখ টাকার গয়না রূপা আমার হাতে তুলে দিয়েছিল। বৌদির আর রতনের কিছু নোংরা ছবি আমাদের এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিল। আমাদের পরিবারের মান সম্মান বাঁচাতে আমি তোমার ওই 40 লাখ টাকা আর রূপার 10 লাখ টাকার গয়না নিয়েছিলাম। এরপরেও যদি তুমি মনে করো আমি অপরাধ করেছি, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। না বাবা, আমি তোকে বাড়ি থেকে তাড়াতে পারবো না, বরং আমি স্বপ্নাকে বাড়ি থেকে তাড়াবো। তাতে যদি আমার বড় ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি একটু আটকাবো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি স্বপ্নাকে ওর বাপের বাড়িতে রেখে এ বাড়িতে ফিরে আসবো। তুই তাই কর বাবা। বড় বৌমাকে এ বাড়িতে রাখার আর কোনো দরকার নেই। ওকে বাপের বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। আমি এক ছেলের সংসার ভেঙে আর এক ছেলের সংসার গড়ে দেবো। তুই ফিরে আসার পর আমি বিজয়ের সাথে রূপার বিয়ে দেবো। তোমার তো কাল নিয়ে আর নয়, তোমায় রেখে আসবো। চলো তুমি গোছাও, চলো। না, আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তুমি। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আর এরকম ভুল হবে না বাবা। আমাকে ক্ষমা করে দিন মা। আমার অন্যায় আছে, আমাকে শাস্তি দিন মা, আমাকে শাস্তি দিন। কিন্তু ওকে বাপের বাড়ি পাঠাবেন না মা, আমাকে বাপের বাড়ি পাঠাবেন না মা। তোমার নাটক বন্ধ করো।
তোমার মতো মেয়েকে ক্ষমা করি না, ভগবান আমাদেরকে ক্ষমা করবে না। চলো। মা, বাবা, আমাকে পাঠাবেন না বাবা আপনারা। মা, আমাকে পাঠাবেন না। মা, বাবা। আপনার এই ভাঙা সংসারে আমার মেয়ের বিয়ে দেব না বৌঠান। আমি রূপাকে ভালোবাসি জেনেও আমার মেয়ের সেখানেই বিয়ে হবে যেখানে ওর থাকবে শ্বশুর, শাশুড়ি, ভাসুর আর একটা জা। দেখুন, আমার বাড়িতে আপনার মেয়ে শ্বশুর, শাশুড়ি, ভাসুর পাবে, যা তো পাবে না। দেখুন, আপনার মেয়ে আমাদের বাড়ির মান সম্মান বাঁচিয়েছে, তাই আমার ইচ্ছা ওকেই আমি এবারে ছোট বউ করব। আমাদের এই ইচ্ছা পূরণ করতে রূপাকে আমি আপনার থেকে ভিক্ষা চাইছি। দেখুন, আমার মেয়ে এই বাড়ির বউ হয়ে আসার আগেই যদি তার বড় যাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, তাহলে সেখানে আমার মেয়ের বিয়ে আমি দিই কি করে? রূপা যেমন আমার মেয়ে, আপনার বড় বৌমাও তো আমার মেয়ের মতন। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। তাহলে আপনি আর আমার দিদিকে বাড়ি থেকে যেতে দেবেন না তো? রূপা, তোমাকে স্বপ্না এত অপমান করার পরেও তুমি... ভাই বোনে তো ঝগড়া হয় মা, তাই বলে কি সম্পর্ক মুছে যায়? আপনাদের এই ভাঙা সংসারে আমার মেয়ে রূপাকে আর ওর যাকে যদি একটু জায়গা দেন, তাহলেই আমার খুব শান্তি, খুব শান্তি। শোনো মা, তুমি দাদার বৌদিকে বাড়ি থেকে যেতে দিও না। বাবা, আমি একটু রূপাকে নিয়ে প্রেম করে আসি, তারপরে বসবো বিয়ের পিড়িতে।